আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। সর্বোচ্চ নেতা সামনে না থাকলেও থেমে নেই যুদ্ধ। ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম কিভাবে বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের চিত্র। মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোনের আঘাত, দুবাইয়ের কাছে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতে হামলার দাবি প্রতিরক্ষা মন্ত্রীর। অনন্তকাল যুদ্ধ চালাতে পারি, ট্রাম্পের বিস্ফোরক দাবি, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নাকি সীমাহীন। হ্যাক করা ক্যামেরা আর মোবাইল টাওয়ার, যেভাবে সিআইএ মোসাদ খুঁজে বের করল খামেনির অবস্থান। ওমান উপসাগরে ইরানের 11 যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি, সেন্টকমের ঘোষণায় নতুন উত্তেজনা। বৈরুতে রাতভর হামলা, নিহত হিজবুল্লার গোয়েন্দা প্রধান, আইডিএফের দাবি ঘিরে উত্তেজনা। এবং যুদ্ধের উত্তেজনার মধ্যেই কেঁপে উঠল ইরান, 4.3 মাত্রার ভূমিকম্পে আতঙ্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছি আমি মৌসুমী আক্তার। সর্বোচ্চ নেতা সামনে না থাকলেও থেমে নেই যুদ্ধ। ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম কিভাবে বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের চিত্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আবারও আলোচনায় এসেছে ইরানের সামরিক কৌশল। বিশেষ করে প্রশ্ন উঠছে, সর্বোচ্চ নেতা সরাসরি মাঠ পর্যায়ে নির্দেশ না দিলেও কিভাবে সামরিক কার্যক্রম থেমে থাকে না। এই প্রশ্নের উত্তরে সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ ধারণা, মোজাইক ডিফেন্স সিস্টেম বা মোজাইক ওয়ারফেয়ার। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কাঠামো অনেকদিন ধরেই বিকেন্দ্রীভূত মডেলে সাজানো। দেশের প্রভাবশালী বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, IRGC বিভিন্ন আঞ্চলিক এবং কার্যকরী কমান্ডে বিভক্ত। প্রতিটি কমান্ডের নিজস্ব অপারেশনাল ক্ষমতা রয়েছে। প্রয়োজনে তারা স্বাধীনভাবে ড্রোন, রকেট বা মিসাইল ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে। ফলে কোনো একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার অচল হয়ে গেলেও পুরো সামরিক কাঠামো ভেঙে পড়ে না। মোজাইক শব্দটি এসেছে শিল্পকলার ধারণা থেকে। ছোট ছোট টাইলস একত্রে যেমন একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে, ঠিক তেমনি ছোট ছোট স্বায়ত্তশাসিত ইউনিট একসাথে বড় কৌশলগত ফলাফল তৈরি করে। এই কৌশলে তথ্য বিচ্ছিন্নতা বা বিভাগীয়করণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক ইউনিট অন্য ইউনিটের পুরো পরিকল্পনা জানে না, ফলে তথ্য ফাঁসের ঝুঁকি অনেক কমে যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামগ্রিক প্রতিরক্ষা নীতির দিক নির্দেশনা দেন, তবে মাঠ পর্যায়ে সেই নীতি বাস্তবায়ন করে বহুস্তরীয় কমান্ড চেন। পূর্ব নির্ধারিত কৌশল, লক্ষ্যবস্তু তালিকা এবং জরুরি পরিস্থিতির বিকল্প পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত থাকে। ফলে শীর্ষ নেতৃত্ব সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও অপারেশন চালু রাখা সম্ভব হয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধে একক কমান্ড সেন্টারের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। সাইবার হামলা, নির্ভুল ক্ষেপণাস্ত্র বা গোয়েন্দা নজরদারির মাধ্যমে যদি কেন্দ্রীয় কাঠামো ধ্বংস করা যায়, তাহলে পুরো ব্যবস্থাই অচল হয়ে যেতে পারে। বিকেন্দ্রীভূত মডেল সেই ঝুঁকি কমায় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করে। উল্লেখ্য, মোজাইক ওয়ারফেয়ার ধারণাটি প্রযুক্তি নির্ভর যুদ্ধনীতির আলোচনায় প্রথম গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি ডারপার উদ্যোগে। তবে বিভিন্ন দেশ নিজেদের বাস্তবতায় এই ধরনের কৌশল প্রয়োগ বা অভিযোজন করেছে। বিশ্লেষকদের মতে সরাসরি শক্তির সমতা নয়, বরং কৌশলগত বৈচিত্র্য, সমন্বিত ক্ষমতা এবং স্থিতিস্থাপক কাঠামোই এই মডেলের আসল শক্তি। আর সেই কারণেই ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম এখন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোনের আঘাত, দুবাইয়ের কাছে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতে হামলার দাবি প্রতিরক্ষা মন্ত্রীর। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস মঙ্গলবার 3 মার্চ জানিয়েছেন, সংঘাতের প্রথম রাতেই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সদর দপ্তরে ইরানের ড্রোন হামলা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, সেখানে অবস্থানরত সব অস্ট্রেলীয় কর্মী নিরাপদে আছেন। খবর জানিয়েছে ABC নিউজ। একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মার্লেস জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে মাত্র 24 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আল মিনহাদ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। তিনি বলেন, প্রথম রাতে কিছু ড্রোন ওই ঘাঁটিতে আক্রমণ করেছিল। আল মিনহাদে আমাদের একটি সদর দপ্তর রয়েছে, যেখানে বহু বছর ধরে অস্ট্রেলীয় সদস্যরা কর্মরত আছেন।
তারা সবাই নিরাপদ এবং অক্ষত আছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পুরো অঞ্চল কার্যত যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইরান গত সপ্তাহান্তে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বিশ্বের ব্যস্ততম দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর এবং জেবেল আলী বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। জেবেল আলী বন্দরটি মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহৃত হয়। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন দিয়েছেন। অস্ট্রেলিয়া জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে তাদের প্রায় 1,15,000 নাগরিক আটকা পড়েছেন। তারা বর্তমানে বিমানে ফিরতে পারছেন না। 2003 থেকে আল মিনহাদ বিমান ঘাঁটিটি অস্ট্রেলীয় বাহিনী ব্যবহার করে আসছে। এটি মধ্যপ্রাচ্যে অস্ট্রেলীয় সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। অস্ট্রেলীয় মহিলা বাহিনীর তথ্যমতে যে কোনো সময় সেখানে প্রায় 80 জন অস্ট্রেলীয় অবস্থান করেন। অনন্তকাল যুদ্ধ চালাতে পারি, ট্রাম্পের বিস্ফোরক দাবি। যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নাকি সীমাহীন? যুক্তরাষ্ট্রের কাছে অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অস্ত্রের মজুদ রয়েছে, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের কাছে সব ধরনের অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুদ আছে এবং বড় জয়ের জন্য আমরা প্রস্তুত। ট্রাম্প তার সাম্প্রতিক মন্তব্যে পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগও তোলেন। তার দাবি, বাইডেন ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করেছিলেন। 4 বছরের মেয়াদের শেষ দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যা প্রায় 190 মাইল বা 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান অভিযান আরও 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তার ভাষায়, এই যুদ্ধ আরও 4 সপ্তাহ প্রলম্বিত হবে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হ্যাক করা ক্যামেরা ও মোবাইল টাওয়ার। যেভাবে সিআইএ মোসাদ খুঁজে বের করল খামেনির অবস্থান। হ্যাক করা ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে। রবিবার 2 মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেহরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার আগে বহু বছর ধরে একটি বিস্তৃত গোয়েন্দা অভিযান চালানো হয়। এই অভিযানে তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা হ্যাক করে নজরদারির আওতায় আনা হয়েছিল। বিশেষ করে পাস্তুর স্ট্রেট এলাকায়, যেখানে খামেনির দপ্তর ও নেতৃত্বের কম্পাউন্ড অবস্থিত, সেখানে কর্মকর্তাদের যাতায়াত ও চলাফেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। উন্নত অ্যালগোরিদম ব্যবহার করে নিরাপত্তা সদস্যদের দৈনন্দিন রুটিন, বাসার ঠিকানা, দায়িত্ব পালনের সময়সূচি এবং কাদের নিরাপত্তা দিতেন, এসব তথ্য বিশ্লেষণ করে তাদের প্যাটার্ন অফ লাইফ তৈরি করা হয়। ইসরায়েলের অভিজাত সিগন্যালস ইন্টেলিজেন্স ইউনিট 8200 এবং গোয়েন্দা সংস্থা মোসাদের মানব সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা শনিবার সকালে তার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, একজন মানব সূত্র তার উপস্থিতি নিশ্চিত করেন। এছাড়া পাস্তুর স্ট্রিটের আশেপাশের কয়েকটি মোবাইল টাওয়ারের নির্দিষ্ট অংশ অচল করে দেওয়া হয়, যাতে নিরাপত্তা বাহিনী সম্ভাব্য সতর্কবার্তা না পায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বৈঠকটি নির্ধারিত সময়েই হচ্ছে এমনটি নিশ্চিত হওয়ার পরই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের বরাত দিয়ে বলা হয়, মার্কিন বাহিনী সাইবার হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই অভিযান ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ দাবি করেছে, এটি ছিল ইসরায়েলি বিমানবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় সামরিক উড্ডয়ন অভিযান। প্রায় 200টি যুদ্ধবিমান এতে অংশ নেয় এবং প্রায় 500টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পর দায়িত্ব নেওয়া খামেনি দীর্ঘদিন ধরেই নিজের জীবনের হুমকিকে তুচ্ছ করে দেখতেন। হাসান নাসরুল্লাহের মতো আত্মগোপনে থাকতেন না, বরং তেহরানেই প্রকাশ্যে অবস্থান করতেন। উল্লেখ্য, নাসরুল্লাহ 2024 সালে বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন। হামলাটি এমন এক সময় হয়েছে যখন ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। জেনেভায় কয়েকদিন আগে অনুষ্ঠিত বৈঠককে গঠনমূলক বলে বর্ণনা করা হয়েছিল। ওমান উপসাগরে ইরানের 11 যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি।
সেন্টকমের ঘোষণায় নতুন উত্তেজনা ওমান উপসাগরে টহলরত ইরানের নৌবাহিনীর ১১টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, দুদিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। বর্তমানে ওমান উপসাগরে ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই। বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দশক ধরে ওমান উপসাগর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোর ওপর হামলা ও হয়রানির অভিযোগ ছিল ইরানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দাবি, সেসব দিন শেষ হয়ে গেছে। আর এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈরুতে রাতভর হামলা, নিহত হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান। আইডিএফের দাবি ঘিরে উত্তেজনা। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ। ২ মার্চ সোমবার দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, আগের দিন রোববার রাতভর বৈরুতে তাদের বিমান বাহিনী অভিযান চালায়। সেই অভিযানের সময় মাকলেদ নিহত হন। আইডিএফের ভাষ্য অনুযায়ী মাকলেদ ছিলেন হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা এবং সংগঠনের গোয়েন্দা বিভাগ তার নিয়ন্ত্রণে ছিল। তার দায়িত্বের মধ্যে ছিল ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর গোপনে নজরদারি করা এবং সম্ভাব্য হামলার প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন। বিবৃতিতে আরও বলা হয়, বৈরুতে পরিচালিত নিখুঁত বিমান হামলার ফলেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি লেবানন ইসরায়েল উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে বিশ্লেষণ। যুদ্ধের উত্তেজনার মধ্যেই কেঁপে উঠল ইরান। ৪.৩ ভূমিকম্পে আতঙ্ক। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ কম্পনটি অনুভূত। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলার প্রায় ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এখনও পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো পাওয়া যায়নি। সাধারণত ৪.২ থেকে ৪.৯ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রার কম্পন হিসেবে ধরা হয়। এ ধরনের ভূমিকম্পে উৎপত্তিস্থল ও আশপাশের এলাকায় শক্ত কম্পন অনুভূত হলেও ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম থাকে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।